গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সব ভালোই আছো এবং গতদিন থেকে যে সরল সুদের ক্লাস শুরু হয়েছে তোমরা বেশ ভালো রকমের প্র্যাকটিস করছো, ভালো রকমই আস্তে আস্তে তৈরি হচ্ছো তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য। তো গত দুটো ক্লাসে আমরা সরল সুদের 1 থেকে 15 পর্যন্ত অঙ্কগুলো ডিসকাস করেছি। আশা করি সেখানে তোমাদের আর কারো কোনো সমস্যা নেই। তো আজকে আমরা শুরু করব প্রশ্ন নম্বর 16 থেকে। এই 16 নম্বর প্রশ্নে দেখবে দেওয়া আছে কোনো এক ব্যক্তির মোট 1 লক্ষ টাকা ছিল এবং তিনি সেই টাকার কিছু অংশ ব্যাংকে এবং কিছু অংশ পোস্ট অফিসে রেখেছিলেন। এখন ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 5% এবং পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার 6%। তিনি প্রতি বছর সুদ বাবদ দুটো জায়গা থেকে মিলিয়ে মোট 5,400 টাকা পান, কিন্তু কোথায় কত টাকা রেখেছিলেন সেটা দেওয়া নেই এবং কোথা থেকে সুদ বাবদ তিনি কত টাকা পান সেটাও দেওয়া নেই। দেওয়া যেটা আছে মোট টাকা দেওয়া আছে, দুটো জায়গার বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে এবং সময় দুটি জায়গাতেই 1 বছর এবং 1 বছর পর দুটো জায়গা থেকে মিলিয়ে সেই ব্যক্তি সুদ পান মোট 5,400 টাকা। তাহলে এখন দেখা যাক এই ধরনের সমস্যাগুলো আমরা কিভাবে সলভ করব। তাহলে যেহেতু এখানে ব্যাংকে কত টাকা বা পোস্ট অফিসে কত টাকা রেখেছিলেন সেটা দেওয়া নেই, তাই আমি ব্যাংকের ক্ষেত্রে ধরে নিতে পারি যে তিনি ব্যাংকে x টাকা রেখেছেন। তিনি ব্যাংকে x টাকা রেখেছেন। তাহলে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি দেখতে পারবো যে মোট টাকাটা কিন্তু 1 লাখ টাকা ছিল। তাহলে ব্যাংকে যদি x পরিমাণ টাকা রাখে তাহলে তিনি সুতরাং পোস্ট অফিসে কত টাকা রেখেছিলেন? সুতরাং পোস্ট অফিসে রেখেছেন, দেখতে পাবো যে মোট টাকাটা কিন্তু 1 লাখ টাকা ছিল। তার থেকে যদি x টাকা ব্যাংকে অলরেডি রেখে দিয়ে থাকে তাহলে বাকি টাকাটা তিনি পোস্ট অফিসে রেখেছেন। তাহলে বাকি টাকাটা কিভাবে পাবো? এই যে মোট টাকা 1 লক্ষ টাকা ছিল সেখান থেকে x টাকাটা বাদ দিলেই যে টাকাটা তিনি অলরেডি ব্যাংকে রেখেছেন সেই x পরিমাণ টাকাটা মোট টাকা থেকে বাদ দিলেই আমি পেয়ে যাব তিনি পোস্ট অফিসে মোট কত টাকা রেখেছিলেন। ঠিক আছে, এবার ধরি ব্যাংকের বার্ষিক সুদ I1 টাকা। ব্যাংকের জন্য বার্ষিক সুদ I1 টাকা এবং পোস্ট অফিসের জন্য বার্ষিক সুদ পোস্ট অফিসের বার্ষিক সুদ I2 টাকা। যেহেতু আমি জানি না যে তিনি কোন জায়গা থেকে কত টাকা পান, কিন্তু আমি এটা জানি যে I1 এবং I2 মিলে কিন্তু মোট সুদ হবে যেটা কিনা 5,400। তাহলে আগে ইন্ডিভিজুয়ালি আমরা সলভ করে দেখে নিই যে সেই ব্যক্তিটি ব্যাংক থেকে এবং পোস্ট অফিস থেকে কোথা থেকে কত টাকা পেতেন। সলভ আমরা কিভাবে করব? একদম সেই একই ফর্মুলা, বরাবরই আমরা একটাই ফর্মুলা ইউজ করে এসেছি, সেটা হচ্ছে এই ক্ষেত্রে P1 I1 P1 R1 T1 বাই 100। এখান থেকে আমরা দেখতে পাবো যে I1 কিন্তু আমরা জানি না, এটাই মান বার করতে হবে। P1 এখানে কত? P1 কিন্তু x টাকা, কারণ তিনি ব্যাংকে x টাকা রেখেছিলেন। R1 কত? R1 দেখতে পাবো যে 5। T কত? দেখবো 1 বছর বাই 100। আচ্ছা, এখানে যদি আমরা একটা ছোট্ট জিনিস অ্যাড করে নিই যে তিনি ব্যাংকে x টাকা রেখেছেন, সুতরাং মূলধন P1 x টাকা ব্যাংকের ক্ষেত্রে, এবং তিনি ব্যাংকে এত টাকা রেখেছেন, সুতরাং মূলধন P2 সমান এই 1 লক্ষ মাইনাস x টাকা। তিনি এই পরিমাণ টাকা মূলধন হচ্ছে পোস্ট অফিসের জন্য এবং এই x পরিমাণ টাকা মূলধন ব্যাংকের জন্য। এটা আমরা জাস্ট একবার লিখে নিলাম। যাই হোক, এবার ব্যাপারটাকে সলভ করা যাক। তাহলে দেখা যাবে এটা I1 সমান x/20 এসেছে। I1 সমান এখানে x/20 এসেছে। এবার একইভাবে আমরা পোস্ট অফিসের জন্য ব্যাপারটা সলভ করি। আমরা জানি I2 P2 R2 T2 বাই 100। এখানে আমরা কিন্তু I2 টা বার করার চেষ্টা করব, আমরা এটা জানি না। আচ্ছা, P2 এর ভ্যালু কত? দেখতেই পাচ্ছি যে 1 লাখ মাইনাস x, 1 লক্ষ মাইনাস x। R2 এর ভ্যালু কত দেখো, এখানে 6 আছে আর T হচ্ছে 1 বছর বাই 100। আচ্ছা, T এখানে সব সময় 1 বছর কেন হচ্ছে? তার কারণ এখানে প্রশ্নে বলা আছে যে প্রতি বছরে মোট সুদ পাওয়া এত টাকা পায়। প্রতি বছর বলতে প্রতি 1 বছরের কথা এখানে বোঝানো হচ্ছে।
তাহলে I2 সমান আমি এটা বলতে পারি, সেটা যদি কাটি এটা 3 এটা 50 হয়, তাহলে I2 সমান 3 ইন্টু 1 লাখ মাইনাস এক্স বাই 50। তাহলে এটা হলো একটা I2 এর ভ্যালু। আশা করি এতটা পর্যন্ত তোমাদের কারোর কিছু প্রবলেম নেই। তাহলে এবার দেখো যে আমি একটু অন্য রেড ইঙ্ক ইউজ করে এখানটা লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখন দেখো মোট সুদ আছে I সমান I1 প্লাস I2, I সমান I1 প্লাস I2। I এর ভ্যালু দেখো দেওয়া আছে 5400, I1 এর ভ্যালু দেখো x বাই 20 এবং I2 এর ভ্যালু দেখো 3 ইন্টু 1 লাখ মাইনাস এক্স বাই 50। এবার এটা যেমন লসাগু করতে হয় ঠিক সেইভাবে আমাদের লসাগু করতে হবে। তারপর এটাকে ক্রস গুণ করে দেব, এটাকে 5x প্লাস এবারে ব্র্যাকেটটা তুলে দেব, তাহলে এখানে দেখব 6 লক্ষ মাইনাস 6x হয়ে যাবে, বা এখানে 5,40,000 ইকুয়ালস টু 5x মাইনাস 6x করলে কত হয়, মাইনাস 6x আর প্লাস 6 লক্ষটা এখানে রেখে দেব। সরি এখানে ভুল করলাম, 5x মাইনাস 6x করলে এখানে মাইনাস x, তো এটা তারপরে যেমন ছিল বাকিটা রেখে দিলাম। আচ্ছা x এর মান যেহেতু আমাদের নির্ণয় করতে হবে, তাই x এর আগে প্লাসটা যাতে না থাকে সেই জন্য আমি x এর সাইনটা একটু চেঞ্জ করে এখানে নিয়ে এলাম। নিয়ে আসার পর আমরা কি দেখব, ডান দিকে যেমন 6 লক্ষ ছিল সেটা লিখলাম এবং বাঁ দিকের 5,40,000টা সাইড চেঞ্জ করে ওইদিকে চলে যাওয়ায় এটা 5,40,000 হয়ে যাবে, কিন্তু তখন সেটা সাইনটা মাইনাস হয়ে যাবে কারণ এদিকে প্লাস ছিল, ইকুয়ালের সাইনটা চেঞ্জ করে দিলাম। তাহলে অ্যান্সার আসবে দেখবে 60,000 টাকা। 60,000 টাকা, 60,000 টাকায় যে অ্যান্সারটা এলো, এই ভ্যালুটা কার জন্য এলো, x এর জন্য। এবং তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করে এখানে দেখতে পাবে আমি স্টার্টিং এ ধরেছিলাম যে x পরিমাণ টাকা তিনি ব্যাংকে রেখেছেন, তাহলে যে টোটাল 1 লক্ষ টাকা ছিল তার কোথায় তিনি কত টাকা রেখেছেন সেটা কিন্তু আমাদের বার করতে হতো। অলরেডি আমরা যেহেতু x এর ভ্যালু পেয়ে গেছি, তাই আমরা পরিষ্কারভাবে এটা বলতে পারি যে x পরিমাণ টাকা কিন্তু সেই ব্যক্তিটি ব্যাংকে রেখেছিলেন। তাহলে পোস্ট অফিসে তিনি কত টাকা রেখেছেন, আচ্ছা তাহলে এইটা এখানে আসার পরে আমরা কি লিখব, সুতরাং ওই ব্যক্তি ব্যাংকে রেখেছেন 60,000 টাকা এবং পোস্ট অফিসে রেখেছেন আমরা পোস্ট অফিসে যদি একটু লক্ষ্য করি ব্যাপারটা এখানে দেখতে পাবো যে 1 লক্ষ মাইনাস x, তাহলে পোস্ট অফিসে রেখেছেন বলে সমান চিহ্ন দিয়ে আমি ক্যালকুলেশনটা নিচে দেখাচ্ছি যে 1 লক্ষ মাইনাস x এর জায়গায় আমি x এর ভ্যালুটা লিখে দেবো যেটা কিনা 60,000 টাকা। তাহলে এটাকে আমি ক্যালকুলেশন করে কি পাই যে 40,000 টাকা। তাহলে এটাই কিন্তু হয়ে গেল আমাদের আলটিমেট অ্যান্সার। আমাদের প্রশ্নে এটাই জিজ্ঞাসা করা হয়েছে যে ওই ব্যক্তি কোথায় কত টাকা রেখেছে, তাহলে আমি পেয়ে গেলাম যে ওই ব্যক্তি ব্যাংকে রেখেছেন 60,000 টাকা এবং পোস্ট অফিসে রেখেছেন 40,000 টাকা। আশা করি অঙ্কটা তোমাদের কাছে একদম পুরো ক্লিয়ার হয়ে গেল আর কারো কোথাও কোনো সমস্যা নেই। আচ্ছা আমরা নেক্সট যে অঙ্কটা করব সেটা হচ্ছে প্রশ্ন নম্বর 17। কিন্তু তার আগে এই অঙ্কটা শুরু করার আগে আমি তোমাদের বলতে চাই অঙ্কটা একদম আগের অঙ্কটার সাথে অর্থাৎ 16 নম্বর প্রশ্নের সাথে একদম সেম। তাহলে তোমরা প্রথমে চেষ্টা করো যদি ভিডিওটা পজ করে অঙ্কটা নিচে একবার করার, তাহলে হয়তো তোমাদের কাছে ব্যাপারটা অনেক বেশি ক্লিয়ার হবে এবং তোমাদের প্র্যাকটিস হবে। তারপরে তো আমি করছি, তোমরা নিজেরা একবার ভিডিওটা পজ করে নিজেরা করে তারপর একবার অ্যান্সারটা চেক করে নিও। যাই হোক দেখা যাক এই প্রশ্নে কি বলেছে। মোট 10,000 টাকা তিনি দুটি আলাদা আলাদা ব্যাংকে রেখেছেন। একটা ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 6% এবং অপর ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 7%। কিন্তু আগের অঙ্কটার সাথে সব জায়গায় সেম, শুধু একটা জিনিস আলাদা আছে, আগের অঙ্কটা 1 বছরের জন্য ছিল, এখানে সেটা 2 বছরের জন্য ক্যালকুলেশনটা হবে, বাকি সব সেম। তাহলে সেই 10,000 টাকা কিন্তু তিনি দু জায়গায় আলাদা করে ভাগ করে রেখেছেন। তিনি কোথায় কত টাকা রেখেছেন আমি জানি না। তাহলে ঠিক আগের অঙ্কটার মতো আমি ধরে নেব যে ধরি এখানে x টাকা রেখেছেন, মানে আমি এটা প্রথম ব্যাংকের জন্য করছি তো সেই জন্য আমি পাঠ করে একবার এখানে লিখলাম। তোমরা এর জায়গায় কিন্তু প্রথম ব্যাংকের কথাটা উল্লেখ করতে পারো। আমি যেহেতু প্রথম ব্যাংকের আন্ডারে লিখছি সেই জন্য লিখলাম এখানে x টাকা রেখেছেন।
সুতরাং তাহলে আমি বলতে পারি যে মূলধন P1 সমান x টাকা। এবং যদি আমি দ্বিতীয় ব্যাংকের জন্য দেখি তাহলে এখানে আমি কি বলতে পারবো, সুতরাং এখানে দেখো মোট তো 10,000 টাকা ছিল, তার মধ্যে অলরেডি x পরিমাণ টাকা প্রথম ব্যাংকে রেখেছে, তাহলে কত টাকা বাকি আছে, মোট টাকাটা থেকে এই টাকাটা যদি বাদ দিই তাহলে কত টাকা বাকি আছে বুঝতে পারবো। তাহলে এই 10,000 মাইনাস x করলে আমি পারবো যে তিনি এখানে 10,000 মাইনাস x এই পরিমাণ টাকা রেখেছেন। তাহলে এই দ্বিতীয় ব্যাংকের জন্য মূলধন কত হবে, মূলধন P2 is equals to 10,000 মাইনাস x টাকা। তাহলে দেখো মূলধন আছে, T আছে, R আছে, তাহলে আমরা আরেকটা যেটা নেই সেটা হচ্ছে এই যেহেতু এখানে ধরিয়ে লিখেছি তো ধরিয়ে আন্ডারে লিখি যে এখানে সুদ সমান I1 টাকা, আর এখানে ধরি সুদ সমান I2 টাকা। তাহলে আমরা এইভাবে আবার একই ফর্মুলা ইউজ করে ক্যালকুলেশন করে প্রথমে I1 I2 বার করব, I1 I2 টা এর সাথে সমান করে দেবো, ঠিক আগের অঙ্কটার মতো। তাহলে দেখা যাক কি আসে আমাদের উত্তর। তাহলে এখানে প্রথম ব্যাংকের জন্য আমরা যখন করব তাহলে ব্যাপারটা ঠিক এরকম করব যে আমরা জানি I1 সমান P1 R1 T1 বাই 100। তাহলে আমাদের I1 এর মান বার করতে হবে, I1 টা এখানে থাক, P1 এর মান আমি ধরেছি x, R1 6, T1 2 বাই 100। এটা আমি আপাতত ক্যালকুলেশন করছি না, এইভাবেই থাক, কারণ দুটো সাইডেই যদি দুটোর হর 100 থাকে তাহলে আমার ক্যালকুলেশন অনেক সুবিধা হবে। আমি আমার ক্যালকুলেশন সুবিধার্থে এখানে কিছু কাটাকাটি করলাম না। তাহলে দ্বিতীয় ব্যাংকের জন্য আমার বার করতে হবে যে আমরা জানি I2 is equals to P2 R2 T2 বাই 100। আচ্ছা P2 এখানে কত আছে, P2 আছে 10,000 মাইনাস x, P2 10,000 মাইনাস x, এখানে যেমন দেখতেই পাচ্ছি যে P2 10,000 মাইনাস x ইন্টু R2 কত আছে 7, T2 2 বাই 100। এটা হচ্ছে I2 আর এটা হচ্ছে I1। তাহলে এখানে দেখতে পাচ্ছ আমি I1 এবং I2 এর ভ্যালু পেয়ে গেছি। আমি কেন কাটলাম না, দেখো এখানেও 100 এখানেও 100, তাহলে দুটোই যদি 100 হর থাকে আমার যোগ করতে সুবিধা হবে। তাহলে এখানে আমি কি লিখবো, সুতরাং প্রশ্নানুসারে প্রশ্নানুসারে কি বলবো, I is equals to I1 প্লাস I2। যে মোট যে সুদটা পাবো সেটা তো দুটো ব্যাংকের সুদ মিলিয়ে পাবো, যেহেতু সেটা দুটো ব্যাংকের সুদ মিলিয়ে পাবো সেই জন্য I is equals to I1 প্লাস I2 করেছি। এবার দেখো আমি অঙ্কটা কিভাবে সলভ করি। I এর ভ্যালু কত আছে দেখতে পাচ্ছ এখানে তোমরা 1280, জাস্ট ভ্যালুটা পুট করলাম। I1 এর যে ভ্যালু এখানে এসছে দেখো, এটা যদি x into 6 into 2 by 100, আচ্ছা এটাকে আমি এইভাবে আপাতত লিখি তারপরে গুণ করছি। এটা দেখতে পাচ্ছ 10,000 মাইনাস x into 7 into 2 by 100। এটাকে আমি যদি লসাগু করি তাহলে দেখতে পাচ্ছ 6 into 2 তাহলে কত হবে 12x প্লাস 14 into 10,000 তাহলে 1,40,000 হয়ে যাবে এটা গুণ করলে। যেহেতু 14টা ব্র্যাকেটের বাইরে আছে তাই 14টা 10,000 এর সাথে গুণ হবে, x এর সাথে গুণ হবে, দিয়ে মাইনাস 14x হয়ে যাবে। আশা করি বোঝা গেল। এবারে 100টা জাস্ট এই সাইডটা যখন সাইড চেঞ্জ করে আমরা জানি ক্রস মাল্টিপ্লাই হয়, তাহলে যখন নিচে ভাগে আছে এখানে আসলে গুণ হয়ে যাবে, গুণ হয়ে যাওয়ার পর সংখ্যাটা কিছুটা এরকম হবে 1,28,000। তাহলে দেখো 12x মাইনাস 14x তাহলে কত হবে মাইনাস 2x প্লাস 1,40,000। এখান থেকে আমাদের যেহেতু x এর মান বার করতে হবে তাই x এর আগে সাইনটা প্লাস থাকলে ক্যালকুলেশনের সুবিধা, সেই সুবিধাটা আমি এটা এই পাশে নিয়ে এলাম। আমি কিন্তু ওটা ওখানে রেখেও কাজ করতে পারতাম, তাহলে বোথ সাইডে মাইনাস আসতো তো মাইনাস ক্যান্সেল করতে হতো। আমি কি করলাম মাইনাস 2x টাকে সাইড চেঞ্জ করে এখানে নিয়ে এসে প্লাস 2x করে দিলাম। এখানে আছে দেখতে পাচ্ছ 1,40,000 মাইনাস 1,28,000 বা 2x is equals to 1,40,000 থেকে 1,28,000 বাদ দিলে দেখা যায় যে টোটাল 12,000 টাকা হয়। সুতরাং x সমান 12,000 বাই 2 কাটলে তোমরা দেখতে পাবে অ্যান্সার আসবে 6,000 টাকা।
এবার তোমরা দেখো এই এক্স পরিমাণ টাকাটা এই রেখাদেবী কোথায় রেখেছিলেন? তিনি রেখেছিলেন এক্স পরিমাণ টাকাটা প্রথম ব্যাংকে, এই যে প্রথম ব্যাংকে। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার বলতে পারি, সুতরাং তোমরা একটা স্টেটমেন্টটা নিজের মতো লিখে নিও, আমি জাস্ট এখানে এই ব্যাপারটা এইভাবে লিখে দিচ্ছি যে প্রথম ব্যাংকে তিনি রেখেছিলেন ৬০০০ টাকা, আর দ্বিতীয় ব্যাংকে তিনি রেখেছেন, একটু ক্যালকুলেশনটা দেখে নেবে, দ্বিতীয় ব্যাংকে কিন্তু ১০,০০০ মাইনাস এক্স, তাহলে এই এক্স এর ভ্যালু ৬০০০ অলরেডি বেরিয়ে গেছে। তাহলে আমরা দ্বিতীয় ব্যাংকে যখন ক্যালকুলেশন করব তখন করব ১০,০০০ মাইনাস ৬০০০ এই টাকা, সুতরাং ৪,০০০ টাকা। তাহলে দেখো এখান থেকে আমি দুটো জায়গার আনসারই পেয়ে গেলাম, যে প্রথম ব্যাংক থেকে ৬০০০ এবং দ্বিতীয় ব্যাংক থেকে তিনি ৪,০০০, অর্থাৎ তিনি প্রথম ব্যাংকে রেখেছিলেন ৬০০০ টাকা, দ্বিতীয় ব্যাংকে রেখেছেন ৪,০০০ টাকা। এটাই কিন্তু আমাদের প্রশ্নে বার করতে দিয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ একদম আগের অঙ্কটার সাথে একই, সেই জন্য আমি বলেছিলাম ভিডিওটা পজ করে একবার নিজেরা ট্রাই করো। ১৬ এবং ১৭ নম্বর প্রশ্নটা একদম একই। আশা করি তোমাদের ডাউট সব ক্লিয়ার আছে এখন পর্যন্ত। আচ্ছা, আমরা নেক্সট যে অঙ্কটা সলভ করছি প্রশ্ন নম্বর 18। একটু দেখবে এই অঙ্কটা একটু অন্যরকম আছে। প্রথমে তো প্রশ্ন দেওয়া আছে যে বার্ষিক সরল সুদের হার ৫%, কিন্তু সেই ব্যক্তি বছরের শুরুতে ব্যাংকে ১৫,০০০ টাকা রেখেছিলেন। সেই ১৫,০০০ টাকা রাখার ৩ মাস পর, তাহলে সেই ১৫,০০০ টাকা কিন্তু প্রথম ৩ মাস যেমন ছিল ওই রকমই আছে, কিন্তু ৩ মাস পর কি করলেন, সেই ব্যক্তি ব্যাংক থেকে ৩,০০০ টাকা তুলে নিলেন। তাহলে সেই ৩ মাস পর যখন আমি দেখব তখন ব্যাংকের ব্যালেন্স কত থাকবে? ১৫,০০০ থেকে যেহেতু ৩,০০০ টাকা তুলে নিয়েছেন, তাই সেটা বিয়োগ করে আমি পাবো ১২,০০০ টাকা। এবং সেই ১২,০০০ টাকা যখন আছে, মানে টাকা যে ৩,০০০ টাকা তুলে নিলেন, তার আবার ৩ মাস পর তিনি কি করলেন, আরো ৮,০০০ টাকা ব্যাংকে জমা করলেন। তাহলে আমি দেখবো যে ১২,০০০ টাকাটা ছিল, এটা কিন্তু এই ৩ মাস ধরে ছিল, টাকা তুলে নেওয়ার পর ৩ মাস ছিল, ৩ মাস পর তিনি আরো ৮,০০০ টাকা জমা করলেন। তাহলে তখন কি ব্যাংক ব্যালেন্স কত হবে? যে ১২,০০০ ছিল প্লাস আরো ৮,০০০ টাকা তিনি জমা করেছেন, তাহলে মোট ব্যালেন্স হবে ২০,০০০ টাকা। এখন প্রশ্ন হচ্ছে ২০,০০০ টাকাটা কতদিন ধরে আছে? এরপরে এই এতদূর পর্যন্ত আসার পর ৮,০০০ টাকা জমা দেওয়ার পর প্রশ্নে বলা আছে যে ওই বছরের শেষে ওই ব্যক্তির সুদে আসলে মোট কত টাকা হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এই ৮,০০০ টাকা দেওয়ার পর ওই বছরে ওই অ্যাকাউন্টে এখনো ট্রানজ্যাকশন হয়নি, তাহলে আমি দেখবো যে ওই ২০,০০০ টাকাটা ব্যাংকে কতদিন ছিল। আমরা জানি একটা বছরে মানে ১২টা মাস। এই প্রথম ৩ মাস এই ১৫,০০০ টাকা ছিল, তারপরে ৩ মাস ১২,০০০ টাকা ছিল। তাহলে ওই বছরে আর কতগুলো মাস বাকি আছে? সেই জন্য এক বছর যেহেতু ১২ মাস, তাই এই ৩ মাস ১৫,০০০ টাকা ছিল সেটা বিয়োগ করলাম, আর বাকি ৩ মাস এই ১২,০০০ টাকা ছিল সেটা বিয়োগ করলাম, অর্থাৎ বাকি যে বছরের শেষ ৬টা মাস, ওই ৬টা মাসের ব্যাংক ব্যালেন্স আমার মোট থাকবে ২০,০০০ টাকা। আশা করি এখনো পর্যন্ত ক্লিয়ার। এইবার আমাদের একটা ছোট ক্যালকুলেশন আছে, তোমরা দেখতেই পাচ্ছ সময়টা কিন্তু এখানে মাসে আছে। আমি আগেই বলেছিলাম যদি মাস থেকে বছরে কনভার্ট করতে হয় আমাদের ১২ দিয়ে ভাগ করতে হবে, তখন সেটা বছর হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে ১/৪ বছর। এখানেও দেখতে পাচ্ছ ৩ মাস আছে, তাহলে তখনই ১২ দিয়ে ভাগ করলে এটা বছর, এটা হয়ে যাবে ১/৪ বছর। এখানেও দেখতে পাচ্ছ এটা ৬ মাস আছে, তাই ৬/১২ যখনই ১২ দিয়ে ভাগ করলাম এটা বছর হয়ে যাবে, অ্যান্সার হবে ১/২ বছর। ঠিক আছে, এখনো পর্যন্ত আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার। এবার আমি ধরে নেব যে এখানে সুদ সমান I1 টাকা, এখানে সুদ সমান I2 টাকা, এখানে সুদ সমান I3 টাকা। আমরা একটু যদি ভালো করে প্রশ্নটা লক্ষ্য করি, আমরা দেখতে পাবো আমাদের যেটা প্রশ্নে বার করতে বলেছে সেটা হচ্ছে বছরের শেষে মোট সুদ আসল কত হবে। মোট সুদ আসল বলতে যেটা আমরা সমিতি মূল বুঝি, এ যেটা ডিনোট করা হয় এ দিয়ে অ্যামাউন্ট, আর অ্যামাউন্ট সমান প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তাহলে আমার লাস্ট যখন ট্রানজ্যাকশন হয়েছে তখন কিন্তু ব্যাংকের প্রিন্সিপাল আমার এত ছিল, সব ট্রানজ্যাকশন হওয়ার পর লাস্ট ওই বছরের যে লাস্ট ট্রানজ্যাকশন আমার ব্যাংক ব্যালেন্স কিন্তু এত ছিল। এবার আমি হিসাব করে দেখব এই টার্মগুলোতে মোট কত টাকা করে টোটাল সুদ পাওয়া গেছে, সেই সুদের সাথে আমি যদি আসলটা যোগ করে দিই তাহলে কিন্তু বছরের শেষে মোট সুদ আসল কত হবে সেটা আমি পেয়ে যাব। দেখা যাক কি করব। যদি আমি ধরে নিই যে ধরি মোট সুদ সমান I। এই I মানে কি? এটা মানে হচ্ছে I1 প্লাস I2 প্লাস I3। আমি বছরে এই 3 বার 3 রকম অ্যাকাউন্ট ব্যালেন্স ছিল বলে তার উপর বেস করে আমি এই ইন্টারেস্টটা পাবো।
এই যে ইন্টারেস্টটা আমি 3বার পাবো, সেই 3বার মিলিয়েই তো আমি পুরো বছরের শেষে পাবো। সরি, এটা I3 হবে। সেই I1 I2 এবং I3 3বার মিলিয়েই তো আমি বছরের শেষে পাবো, সেই জন্য সেটাই হবে আমার মোট সুদ। আচ্ছা, I1 এর জায়গায় আমি লিখতে পারি P1 R1 T1/100, অবশ্যই লিখতে পারি। I2 এর জায়গায় আমি P2 R2 T2/100 লিখতে পারি, এবং I3 এর জায়গায় P3 R3 T3/100 আমি লিখতে পারি। এবার আমি একটু ভ্যালুগুলো বসিয়ে ক্যালকুলেশন করার চেষ্টা করব। P1 এর ভ্যালু কত আছে দেখো, এখানে 15,000 ভ্যালু আছে। R1 কত আছে? আচ্ছা, রেট অফ ইন্টারেস্ট কিন্তু সবার জন্য সেম থ্রু আউট দ্য ইয়ার, সেটা কত? 5। সময় কত আছে এখানে দেখো, 1/4/100 প্লাস P2 আছে দেখো 12,000 টাকা, এটা 5, এটা 1/4/100। আচ্ছা, P3 কত আছে? 20,000। রেট অফ ইন্টারেস্ট 5 টাইম হাফ বাই 100। আচ্ছা, এবার একটু সলভ করা যাক। আচ্ছা, এখানে দেখি আর ফার্দার কিন্তু কাটাকাটি যাচ্ছে না, তাহলে 5×15 75, 750/4 প্লাস 5×15 150 প্লাস 500। আশা করি সব ক্যালকুলেশন ঠিক আছে। এখনো পর্যন্ত সব ঠিক আছে। আচ্ছা, এটা যদি আমি ভাগ করি, এটা আমার অ্যান্সার কত আসবে? 837.50, মানে 837 টাকা 50 পয়সা আমার টোটাল সুদ আসছে ওই বছরের শেষে। ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন করেছিল যে ওই বছরের শেষে মোট সুদ আসল কত হবে। সুতরাং সুদ আসল, যেটা আমরা এ দিয়ে ডিনোট করি অ্যামাউন্ট, সেটা সমান হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। আচ্ছা, এখন তোমাদের হয়তো অনেকের মনে ডাউট থাকতে পারে যে এখানে তো স্যার 3টে প্রিন্সিপাল আছে, তাহলে আমি কোনটা বসাবো? তোমরা দেখতে পাচ্ছ যে বছরের শেষে যে লাস্ট ট্রানজাকশন হয়েছিল অ্যাকাউন্টে, তখন কিন্তু 20,000 টাকা ছিল, তারপরে কিন্তু আর টাকা তোলা বা জমা দেওয়া হয়নি। তাহলে এই লাস্ট যে ট্রানজাকশন, যে প্রিন্সিপাল বা মূলধন আছে, সেই মূলধনটাই আমরা ওখানে ব্যবহার করব। তো 20,000 টাকা ছিল, প্লাস সে 837 টাকা 50 পয়সা পেয়েছে, তাহলে মোট আমি দেখব 20,837.50। এটা হচ্ছে ওই বছরের শেষে তার ব্যাংকের মোট ব্যালেন্স। তার ব্যাংকের সেই ওই ব্যাংক থেকে মোট সুদে আসলে 20,837 টাকা 50 পয়সা পাবে। তো এটাই হলো আমাদের এই প্রশ্নের উত্তর। আশা করি তোমরা বুঝেছো, তোমাদের কারোর কোথাও কোনো সমস্যা নেই। আচ্ছা, আমাদের নেক্সট অঙ্ক হচ্ছে প্রশ্ন নম্বর 19। এই অঙ্কটা শুরু করার আগে একটু অঙ্কটা ভালো করে বুঝে নিতে হবে যে অঙ্কে কি বলে দিয়েছে। যে রহমত চাচা ব্যাংক থেকে 2,40,000 টাকা লোন নিয়ে একটি ঘর তৈরি করেছে। ব্যাংক থেকে যে লোন নিয়েছে 2,40,000, তার জন্য তাকে ব্যাংকে সুদ দিতে হচ্ছে বার্ষিক 12% সরল সুদের হারে। এই টাকা ধার নেওয়ার 1 বছর পর থেকে তিনি বাড়ি করতে ভাড়া বসিয়েছেন। বাড়ি ভাড়া প্রত্যেক মাসে তিনি পান 5,200 টাকা, এবং রহমান চাচা চাইছেন যে বাড়ি ভাড়ার টাকা দিয়েই ব্যাংকের মূলধন এবং সুদ টোটালটাই একবারে মোট সুদে আসলে ব্যাংকের সমস্ত ঋণ শোধ করতে। তাহলে ঋণ নেওয়ার কতদিন পর সুদে আসলে শুধু বাড়ি ভাড়ার টাকা দিয়ে ব্যাংকের সমস্ত ঋণ শোধ হবে? এটাই হচ্ছে আমাদের প্রধান অবজেক্টিভ। আমাদের এটাই ফাইন্ড করতে হবে বা এটা বার করতে হবে যে ব্যাংক থেকে লোন নেওয়ার কত বছর পর এই শুধু বাড়ি ভাড়ার টাকা দিয়ে ব্যাংকের সমস্ত ঋণ মেটানো যাবে। আচ্ছা, এখানে প্রথমে আমরা ধরে নিই যে ধরি ব্যাংক থেকে লোন নেওয়ার x বছর পর রহমত চাচা
সুদে আসলে ব্যাংকের সমস্ত ঋণ শোধ করতে পারবেন। এটা আমি ধরে নিলাম যে ব্যাংক থেকে লোন নেওয়ার এক্স বছর পর ব্যাংকের সমস্ত ঋণ তিনি সুদে আসলে শোধ করতে পারবেন। তাহলে আমি একটা জিনিস দেখি যে মাসিক ঘর ভাড়া কিন্তু 5,200 টাকা করে পাচ্ছে প্রতি মাসে, কিন্তু বাড়ি ভাড়া কখন থেকে তিনি পাচ্ছেন না ঋণ নেওয়ার 1 বছর পর থেকে। সুতরাং রহমত চাচা মোট x-1 বছরের বাড়ি ভাড়া ব্যাংকের সমস্ত ঋণ মেটাতে ব্যবহার করবেন। আচ্ছা, এই জায়গাটা আমি একটু দেখে নিই যে এই ব্যাপারটা আমি কি বলতে চাইলাম। দেখো, ঋণ নেওয়ার 1 বছর পর থেকে তো তিনি বাড়ি ভাড়া পাচ্ছেন, তাই ঋণ যদি আমার এক্স বছর হয় তাহলে এটা কিন্তু x-1 বছর ধরে বাড়ি ভাড়া পাবে। আমি ব্যাপারটা একটু প্র্যাকটিক্যাল কয়েকটা নাম্বার দিয়ে বলি। যদি বলি যে ঋণ নেওয়ার 10 বছর পর তিনি টোটাল টাকাটা শোধ করতে পারবেন, কিন্তু ঋণ নেওয়ার 1 বছর পর থেকে তো তিনি ঘর ভাড়া পাচ্ছেন, তাহলে কত বছরের ঘর ভাড়া তিনি পাচ্ছেন? যদি 10 বছর পর, যদি ঋণ নেওয়ার 10 বছর পর টোটাল টাকা তিনি শোধ করেন, তার 1 বছর ঋণ নেওয়ার 1 বছর পর থেকে তো বাড়ি ভাড়া পাচ্ছেন, তাহলে যদি 10 বছর ধরে এই টাকার ডিউরেশন থাকে, তাহলে তিনি কত দিনের ঘর ভাড়া পাবেন? তার থেকে 1 বছরের কম পাবেন, অর্থাৎ 9 বছরের পাবেন। কেন? কারণ ঋণ নেওয়ার 1 বছর পর থেকে কিন্তু তিনি বাড়ি ভাড়া পাচ্ছেন। ঠিক একইভাবে আমি তো এখানে পার্টিকুলার নাম্বারটা বলতে পারি না, আমি ওটা 10 বা 9 যেটা বললাম একটা ইমাজিনারি নাম্বার ধরে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। সেই জন্য আমি এখানে ধরে নেব যে ব্যাংক থেকে লোন নেওয়ার এক্স বছর পর তিনি ব্যাংকের সমস্ত টাকা সুদে আসলে শোধ করবেন, এবং যেহেতু 1 বছর পর থেকে ঘর ভাড়া পাচ্ছেন, তাই জন্য সেটা x-1 বছরের বাড়ি ভাড়া রহমত চাচাকে মোট ব্যবহার করতে হবে ওই ব্যাংকের সমস্ত ঋণ মেটানোর জন্য। সুতরাং x-1 বছরে মোট বাড়ি ভাড়া আচ্ছা 5,200 টাকা কি 1 মাসে ভাড়া পায়, তাহলে 1 বছরে কত? 12। যখনই 12 দিয়ে গুণ করলাম এটা হয়ে গেল মোট 1 বছরের, এবং আমি দেখেছি যে x-1 বছরের টাকা লাগবে, তাহলে x-1 বছরে মোট এত টাকা বাড়ি ভাড়া হিসাবে পাওয়া যাবে। আশা করি এতটা পর্যন্ত ক্লিয়ার। তাহলে এই এত টাকা কিন্তু মোট বাড়ি ভাড়ার জন্য লাগবে, মানে মোট বাড়ি ভাড়াটা, মোট এত টাকাটা লাগবে ব্যাংকের ঋণ মেটানোর জন্য। এবার দেখি ব্যাংক থেকে যে 2,40,000 টাকা তিনি লোন নিয়েছিলেন, সেটা তো লোন নেওয়ার এক্স বছর পর থেকে শোধ করবেন, তাহলে এই এক্স বছরে তাকে কত টাকা অতিরিক্ত সুদ হিসাব দিতে হচ্ছে, তাহলে সেটা দেখি। সুতরাং এক্স বছরে ব্যাংকের সুদ সমান কত হবে? এক্স বছরে যদি আমি ব্যাংকের সুদ বার করতে চাই, আই সমান P/100। আচ্ছা, পি কত? তিনি ব্যাংক থেকে 2,40,000 টাকা লোন নিয়েছেন। আচ্ছা, আর কত রেট অফ ইন্টারেস্ট? এখানে প্রশ্নে দেওয়া আছে 12। আর টি সময়, সেটা কিন্তু আমি ধরে নিয়েছি যে লোন নেওয়ার এক্স বছর পর তিনি শোধ করবেন, তাই এখানে টি এর জায়গায় এক্স শোধ করতে পারবেন। সুতরাং এখানে লিখে দিই, সুতরাং সময় টি সমান এক্স বছর। ঠিক আছে, এবার এখানে এই দুটো জাস্ট কেটে দাও। দেখো আই সমান এই একটা ভ্যালু দিল। তাহলে x-1 বছরে তিনি মোট এত টাকা বাড়ি ভাড়া পাবেন, এবং সেই বাড়ি ভাড়ার টাকা দিয়ে এই আসল এবং সুদ সবটা নিয়ে কিন্তু তিনি ব্যাংকের সমস্ত ঋণ মেটাবেন। তাহলে আমি এখানে বলতে পারি, সুতরাং প্রশ্ন অনুসারে দেখতে পাচ্ছ এখানে যে ব্যাংকের মোট টাকা এবং সুদ এই দুটোই মেটাবেন, সেই জন্য 2,40,000 প্লাস এই সুদ হচ্ছে 28,800 এক্স, এই দুটোই তিনি মেটাবেন কোথা থেকে? না এই বাড়ি ভাড়া থেকে।
সেটা কত 5200 ইন্টু 12 ইন্টু এক্স মাইনাস 1। তাহলে এখানে দেখা যাক ক্যালকুলেশন করে কি আসে আলটিমেটলি। এই দুটো দিয়ে আমি গুণ করে একটু দেখবো কত আসছে বন্ধুরা। আচ্ছা, এটা যেহেতু x - 1টা ব্র্যাকেটের মধ্যে আছে সেই জন্য আমি বাইরের টার্মটা দিয়ে ভেতরের দুটো টার্মে কিন্তু মাল্টিপ্লাই করব, অর্থাৎ ৬২,৪০০x মাইনাস ৬২,৪০০। তাহলে দেখা যাক যে 2,40,000। আচ্ছা, আমি এই লাইনটা আবার দুবার রিপিট না করে একবার একটা জিনিস করে দিই, একটু তোমরা লক্ষ্য করো। যেহেতু এখানে এই x এর টার্ম আছে, আমি x রিলেটেড টার্মগুলোকে এক পাশে করে নিই, এইটাকে মাইনাস করে 28,800x করে দিই, আর এই মাইনাসটাকে এই পাশে নিয়ে এসে প্লাস করে ৬২,৪০০ করে দিই। আচ্ছা, দেখা যাক এরপরে কি হয়। এই দুটো যদি আমি অ্যাড করি তাহলে কি দাঁড়ায়, আর এই দুটোকে আমি যদি মাইনাস করি তাহলে কি পাওয়া যায়। তাহলে আমি এখানে x এর ভ্যালু বলতে পারি, দেখো x = 302,400 বাই 33600, দুটো জিরো কেটে যাবে। এটা যখন আমি 3 দিয়ে কাটবো 112, 3 দিয়ে কাটলে 1008, আর তারপরে এটা যদি আমি কাটি একবারে 9 দিয়ে পুরো কাটছে, দেখো যদি লক্ষ্য করো তাহলে x = কত আসবে 9 বছর। তাহলে দেখো আমি এক্সট্রা এখানে কি ধরেছিলাম যে ব্যাংক থেকে ঋণ নেওয়ার x বছর পর তিনি মোট টাকা ওই বাড়ি ভাড়ার টাকা দিয়ে ব্যাংকের ঋণ মোট সুদ আসলে মিটিয়ে দেবেন। তাহলে তার অ্যান্সার কি হবে? সুতরাং ব্যাংক থেকে ঋণ নেওয়ার 9 বছর পর রহমত চাচা শুধু মাসিক 5,200 টাকা বাড়ি ভাড়া হিসাবে ব্যাংকের সমস্ত ঋণ সুদে আসলে মেটাতে পারবেন। আশা করি এতটা পর্যন্ত বোঝা গেছে, কোনো সমস্যা হয়নি। আচ্ছা, আমরা নেক্সট এবং এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক করছি, সেটা প্রশ্ন নম্বর 20। একটু আগে দেখে নিই যে প্রশ্নে কি দেওয়া আছে। এক ব্যক্তি তার 2 মেয়ের জন্য ব্যাংকে কিছু পরিমাণ করে টাকা রেখেছেন। ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট পার ইয়ার হচ্ছে 10%, কিন্তু কার জন্য কত টাকা রেখেছেন সেটাই আমাদের বার করতে হবে। কিন্তু একটা জিনিস দেখতে হবে যে বড় মেয়ের জন্য যখন বয়স 13 বছর এবং ছোট মেয়ের বয়স 8 বছর, তখন তিনি দুজনের জন্যই ব্যাংকে টাকা রেখেছেন। টাকাটা এইভাবে রেখেছেন যে যাতে যখন তাদের প্রত্যেকের বয়স 18 বছর হবে, সেই 18 বছর বয়সে তারা প্রত্যেকে মোট অ্যামাউন্ট হিসাবে 1,20,000 টাকা প্রত্যেকে পাবে। তাহলে এর জন্য কত সময় আছে আর 18 বছর হতে আমরা একটু প্রথমে দেখে নিই। সময় t1 সমান 18 - 13 সমান 5 বছর। এই মাত্র 5 বছরের কাছে সময় আছে, তাহলে 5 বছর পরে কিন্তু অ্যামাউন্ট 1,20,000 টাকা হতে হবে। তাহলে সে কত টাকার উপর 5 বছরে এত % বার্ষিক সরল সুদের হারে মোট এত টাকা অ্যামাউন্ট হয় সেটাই বার করতে হবে। ধরি মূলধন P1 সমান x টাকা। যেহেতু অ্যামাউন্ট সমান 1,20,000 দেওয়া আছে, তাহলে আমি এখানে বলতে পারি সুতরাং a = p + i, বা এখানে প্রথম কেসে P1 I1 আছে, তাই a সমান 1,20,000 যেমন আছে থাক, মূলধনটা P1 থাক, I1টা হচ্ছে মোট সুদ হিসাবে পাবে। তাহলে আমি I1 এর ভ্যালু এখানে বলতে পারি যে 1,20,000 মাইনাস P1 এত টাকা। আশা করি এখনো পর্যন্ত কোনো সমস্যা নেই। যে তাহলে তাকে কিন্তু মোট এত টাকা সুদ হিসাবে পেতে হবে যদি মোট মূলধন এত হয়। আচ্ছা, আমি এখানে P1 এর ভ্যালু x ধরে নিয়েছিলাম, সেই জন্য P1 এর জায়গায় আমি x ভ্যালুটা একবারে পুট করে দিলাম। এবার এখান থেকে আমরা এটা করতে পারি যে আমরা জানি I1 = P1 R1 T1/100, বা I1 এর ভ্যালুটা আমরা এখানে লিখে দেবো 1,20,000 মাইনাস x, P1 এর ভ্যালু x, রেট অফ ইন্টারেস্ট 10, সময় 5/100। এই দুইটা এখানে এসে গুণ হয়ে যাবে, যেহেতু দুটো টার্ম প্লাস মানে মাইনাসে আছে সেজন্য দুটোর সাথেই কিন্তু একবারে গুণ হবে। তাহলে এটা অ্যান্সারটা কতটা দাঁড়াবে এরকম।
2x ইজ ইকুয়ালস টু x। এই 2xটা এই পাশে চলে আসবে, মাইনাস 2x আছে তো এই পাশে আসলে এটা প্লাস 2x হয়ে যাবে, আর এখানে অলরেডি একটা x ছিল অর্থাৎ এখানে 3x। সুতরাং আমি বলতে পারি x ইজ ইকুয়ালস টু 2,40,000 বাই 3 ইজ ইকুয়ালস টু 80,000। তাহলে বড় মেয়ের জন্য এই ব্যক্তি ব্যাংকে 80,000 টাকা রেখেছে। তোমরা একইভাবে এই পার্টটা একটু ট্রাই করো, শুধু এই পার্টে একটাই ছোট্ট চেঞ্জ আসবে যে 8 বছর তার বয়স, তার মানে তার কাছে আর কত সময় আছে, তা 18 বছর হবে। এই ছোট্ট একটা ক্যালকুলেশন চেঞ্জ হবে, একটা ছোট্ট জিনিস চেঞ্জ হয়, বাকি পুরো পার্টটা একই। তোমরা ভিডিওটা পজ করে একটু নিজেরা চেষ্টা করে নাও, তারপরে আমি করে দিচ্ছি। দেখো এই ছোট মেয়ের জন্য সময় কত আছে, T1, আচ্ছা এর জন্য T2। তাহলে 18 বছর হলে তবে তো তার 1,20,000 টাকা পাওয়ার কথা, এখন তার বয়স 8 বছর, তাহলে 18 বছর হতে কত বাকি আছে, 10 বছর বাকি আছে। তাহলে এর জন্য সময় কত আছে, 10 বছর। আচ্ছা একইভাবে ধরি মূলধন P2 is equals to y টাকা। যেহেতু এর জন্য একবার x টাকা ধরেছি, তো দুটো ভ্যালুতে একই হতে পারে না, যেহেতু সময় পার্থক্য আছে সেজন্য আমি এখানে y টাকা ধরে নিয়েছি। বা তোমরা P1 P2 ধরেও ক্যালকুলেশন করতে পারতে, কোনো সমস্যা নেই। যাই হোক, সুতরাং a is equals to p plus i, বা এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে a 1,20,000 মাইনাস p is equals to i। এবার আবার একইভাবে আগেরটার মতো আমরা জানি i is equals to, আচ্ছা এখানে আমরা যদি এটাকে p2 i2 করে দিই, ঠিক আছে, তাহলে এই p2 এর ভ্যালুর জায়গায় আমি এখানে এক্সট্রা y পুট করে দিলাম, সরি এই যে p2 মানে এখানে y পুট করে দিলাম। i2 is equals to p2 r2 t2 by 100, বা i2 এর মান দেখো এটা লিখে দিলাম, P2 এর মান দেখো আমি y ধরে নিয়েছি, R2 দেখো 10%, সময় দেখো এখানে 10 বছর বাই 100। তাহলে এখানে ক্যালকুলেশনটা দেখো অনেকটা ইজি, যেহেতু এখানে আর কোনো টার্ম নেই, তাহলে এখানে y আর এই মাইনাস y পাশে গিয়ে প্লাস y ইকুয়ালস টু 2y হয়ে গেল। সুতরাং y সমান 1,20,000 বাই 2 ইজ ইকুয়ালস টু 60,000 টাকা। ঠিক আছে, আশা করি মোটামুটি ডাউট ক্লিয়ার। একটা ছোট্ট কথা বলে রাখি, আমি P1 সমান x, P2 সমান y ধরেছি। তোমরা এখানে মূলধন এই ক্ষেত্রে P1, এই ক্ষেত্রে P2 ধরেও ক্যালকুলেশন করতে পারতে, একই ব্যাপার। আমি আমার মতো x y ধরে করেছি, তুমি তোমাদের জন্য সুবিধার যদি তোমাদের মনে হয় তাহলে এখানে P1 এবং এখানে P2 ধরেও করতে পারো। আশা করি মোটামুটি পুরো চ্যাপ্টারে একটা ওভারঅল আইডিয়া এসেছে তোমাদের। তোমরা এই চ্যাপ্টারটা আরো বারবার বাড়িতে প্র্যাকটিস করো, যাতে আইডিয়াটা আরো বেশি করে ক্লিয়ার হয়ে যায়। এবং আমরা আরো বেশ কিছু চ্যাপ্টার আগে করে নিই, যেমন আমি লাস্ট ক্লাসে বলেছিলাম আমরা আরো বেশ কিছু চ্যাপ্টার আগে করে নিয়ে তারপর আমরা কিন্তু পরে শর্ট কোশ্চেনও করব। আপাতত তোমরা এই পর্যন্ত পুরোটা প্র্যাকটিস করো। আমাদের নেক্সট টপিক হতে চলেছে চক্রবৃদ্ধি সুদ। যাই হোক, আপাতত তোমরা এতটা প্র্যাকটিস করো। অল দ্য বেস্ট।